আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা পেজে অনেকগুলো কোয়েশ্চেন প্রিন্ট করে কেটে দেওয়া আছে, তো কারো কি নাম্বার 1 কোয়েশ্চেনটা কাটা আছে কিনা দেখেন। যদি থাকে তাহলে এটা why a semiconductor acts as an insulator at ordinary temperature, এই কোয়েশ্চেনটা ছিল। হ্যাঁ, 3 নম্বরটাতে ডায়াগ্রাম ড্র করা ম্যান্ডেটরি, কারণ এখানে দেখেন হাউ ডু কমন অ্যানোড অ্যান্ড কমন ক্যাথোড কনফিগারেশনস ডিফার ইন দেয়ার ইলেকট্রিক্যাল কানেকশনস অ্যান্ড ফাংশনালিটি। সো আপনাকে কমন ক্যাথোড কমন অ্যানোড দুইটারই ডায়াগ্রাম ড্র করে দেন এক্সপ্লেন করতে হবে। আর নাম্বার 2তে একটু খেয়াল করেন, এখানে বলা আছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ অ্যান এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো এইটার ক্ষেত্রে তো দুইভাবে হয়, ঠিক না? দুই টাইপের আছে, তো যে কোনো এক টাইপের ডায়াগ্রাম যদি ড্র করেন তাহলে মার্কস ভালো পাবেন, যে কোনো এক টাইপ। আর ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে why a semiconductor acts as an insulator at ordinary temperature, এর ক্ষেত্রে তো এক্সপ্লেনেশন লিখবেনই যদি পসিবল হয়, এটা ম্যান্ডেটরি না, যদি পসিবল হয় ব্যান্ড গ্যাপ দিয়ে, যে ইয়ারটা ক্লাসে ডিসকাস করেছিলাম না যে হচ্ছে আপনার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ কেমন থাকে, যদি পারেন ওই ছবিটা ড্র করে দিবেন। ক্লাসে আচ্ছা পেপার নিয়ে যান। আজকে কি ফার্স্ট ক্লাস? একদম লাস্ট বেঞ্চে আলিপের পাশে এই কর্নারে বসবেন। আচ্ছা, যেহেতু তিনটাতে ডায়াগ্রাম ড্র করার কথা বলেছে আমি একটু টাইম এক্সটেন্ড করব, সমস্যা নেই, আপনারা লিখেন। সিলিকন বা জার্মানিয়াম এগুলো দিয়ে যে চিত্র ওইটা নাকি ডায়োডের মধ্যে যে চিত্র কনসেপ্ট অফ অ্যান এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক এর হ্যাঁ তাহলে কি সিলিকন বা জার্মানিয়াম দিয়ে যে চিত্রটা আসে ওইটাই
Only 5 minutes left. Wait, class কয়টায়? 10টায়। এখন কয়টা বাজে? 10:40, রাইট? তো এখন কি ক্লাসে অ্যালাউ করা উচিত? নিজেই বলেন, ক্লাস থেকে বের হন। ওইটাই যে ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম না, যে শর্ট করে তিনটা মানে কয়েকটা পয়েন্ট আকারে ওই পয়েন্ট ফরম্যাটে আর ডায়াগ্রামটা ড্র করলেই হবে। সমস্যা না। লাস্ট 4 minutes। সবার লেখা শেষ? যাদের লেখা কমপ্লিট তারা হচ্ছে পেছনের থেকে খাতা সামনের দিকে পাস করেন, কোয়েশ্চেন সহ। কোয়েশ্চেনটা পেজের মাঝে দিয়ে দিবেন। আচ্ছা, কোয়েশ্চেন দেওয়া লাগবে না, কোয়েশ্চেনটা আপনাদের কাছেই রাখেন, এটার একটা কাজ আছে। রাখেন, কোয়েশ্চেন রাখেন, শুধুমাত্র এক্সাম পেপারটা সামনের দিকে পাস করেন। এক্সাম যেমনই হোক আইডি লিখে দিবেন। ওকে, প্লিজ স্টপ রাইটিং। সবাই খাতা পাস করে দেন, আর লেখা লাগবে না। এখন সামনে এসে বসতে পারেন। আচ্ছা, লাস্টে হচ্ছে 008। কি আপনি লাস্টে 008? ঠিক আছে। 015 আজকে ফার্স্ট ক্লাস। 008 এর কি আজকে ফার্স্ট ক্লাস? 103 কি আমি কি বলতেছি 15 103
আজকে ফার্স্ট ক্লাস না ম্যাম ওই লেটে আসছিল 118 লাগবে না 098 ফার্স্ট ক্লাস 121 আজকে ফার্স্ট না 147 আজকে ফার্স্ট 103 কয়বারে পরীক্ষা দিয়েছেন ম্যাম 103 রেগুলার 15 তো আগে বলছি রেগুলার ক্লাস করে ঠিকমতো লিখতে পারেন না তার মানে একজন আছেন ঠিক না আর বাকি যারা আছেন তারা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস যারা একদম ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়েছেন অথবা হচ্ছে 2-3 লাইন লিখে সাবমিট করছেন তাহলে আজকে কততম ক্লাস কার আইডিয়া আছে 3 নাম্বার ক্লাস রাইট কারণ লেকচার বেসিক্যালি 3 বাট অ্যাকচুয়ালি হচ্ছে 4 কেন 4 আমি একটু বোঝাই বলি কারণ আপনাদের একদিন ল্যাব ক্লাস হলো না তো ল্যাব ক্লাসের শুরুতেও কিন্তু আমি থিওরিটিক্যাল ডিসকাশনই করেছিলাম হ্যাঁ তো ক্লাসে যে বারবার আসতে বলা হয় আপনারা তো মহাবিজ্ঞ ব্যক্তি হ্যাঁ ক্লাসে না এসে হচ্ছে পড়ালেখা সব কভার করতে পারেন তাহলে পেপারের এই দশা কেন যারা এত পণ্ডিত যে ক্লাসে আসার কোনো গুরুত্বই নাই তাদের তো আমরা ধরেই নিই যে আমাদের পড়ালেখা বোঝা লাগে না নিজেরাই লিখতে পারেন তাহলে পেপারগুলো এভাবে সাবমিট হলো কেন কাগজ কি বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাদেরকে যদি মনে করেন এই কোর্সে ভালো করার ইচ্ছা আছে ঠিক আছে তাহলে হচ্ছে নেক্সট ক্লাস থেকে একটা ক্লাসও যেন কারণ মিস না যায় আমি কিন্তু এবার এটা স্ট্রিক্টলি ফলো করব যদি অ্যাটেন্ডেন্স না থাকে আপনাদের এক্সাম পেপারের এই দশা হয় কোনো গ্রেস মার্ক আমার কোর্স থেকে পাবেন না এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যারা ক্লাসে রেগুলারলি আসছেন তাদের যদি কোনো কারণে এক্সাম খারাপ হয় সেই দায়িত্ব আমার তাও আমি অ্যাটেন্ডেন্স আগে চেক করব আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন কিনা তারপর ক্লাস টেস্ট সবগুলোতে অ্যাটেন্ড করেছিলেন কিনা সবকিছু বিবেচনা করে তারপরও যদি দেখি আপনি পরীক্ষায় খারাপ করছেন সেই দায়িত্ব টোটালি আমার বুঝে গেল আচ্ছা আর প্রেজেন্টেশনের ব্যাপারে বলা হয়েছিল যে আপনাদেরকে মিনিমাম 3টা প্রেজেন্টেশন দিতে হবে এটা কি মাথায় আছে মিনিমাম 3টা ম্যাক্সিমাম আপনি যে কয়টা পারেন আর প্রেজেন্টেশনে শুধুমাত্র স্লাইডের প্রিন্টেড কপি আমার কাছে সাবমিট করে দিবেন ফাইন এবার আসি এক্সাম যেটা নিয়েছে এটার ব্যাপারে অনলাইন প্রেজেন্টেশন বলতে ফেসবুক গ্রুপে আপলোড করবেন আর অফলাইন যেটা হবে এটা প্রজেক্টের উপর এটা মিটের পর দিও বলেছে যতগুলো মনে ছিল না আমার টপিক এটা মনে ছিল দে সমস্যা নাই এই কোর্স বেস করে হ্যাঁ এই কোর্সের উপর বেস করে তো আপনাদের হচ্ছে এত বেশি দেওয়ার নিজেরাও টাইম পাবেন না হাইস্ট 4টা পর্যন্ত দিতে পারেন 4টা দিলে 10 একদম গ্যারান্টি আর 3টা ম্যান্ডেটরি ঠিক আছে 3টা থেকে 4টা এটা 10 দিন সেকশন মানে 4টা যে দিবেন সে 10 পাবেন এটা একদম লিখে রাখতে পারেন কারণ হচ্ছে আপনার প্রথম প্রেজেন্টেশন যেটা দিবেন ওটা খুব একটা ভালো হবে না সেকেন্ড থেকে হচ্ছে ইমপ্রুভ করা শুরু করে সো সেকেন্ড থার্ড ফোর্থ এই তিনটার উপর বেস করে 10 আর যারা হচ্ছে 3টা দিবেন এতে পার্সেন্ট একটু খারাপ হবে পরে দুইটা ভালো হবে এটার উপর বেস করে 8 8.5 9 সেভাবে গ্রেড করা যায় যদি 3টাই ভালো হয় তাহলে 10 আচ্ছা এবার দেখেন ক্লাস টেস্টের যে কোশ্চেনগুলো ছিল নাম্বার 1 why a semiconductor acts as an insulator at ordinary temperature এটা কিন্তু আপনাদেরকে এই যে কোশ্চেন ব্যাংক যেটা প্রোভাইড করা হয়েছে এটা 31 নাম্বার কোশ্চেন একদম ডাইরেক্ট দেওয়া ছিল যে semiconductors such as silicon or germanium acts as an insulator at ordinary temperature because all of its electrons are bound to their respective atoms in the crystal lattice structure আচ্ছা এখন একটা জিনিস বলেন তো এই যে আমাদের সেমিকন্ডাক্টর বা যে সিলিকনকে নিয়ে যখন আমরা আলোচনা করছি ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচারের মধ্যে এরা নিজেদের মধ্যে কোন ধরনের বন্ডিং এ থাকে আয়নিক কোভ্যালেন্ট হাইড্রোজেন কোভ্যালেন্ট কিভাবে তারা নিজেদের মধ্যে হচ্ছে ইলেকট্রন শেয়ার করে আয়নিক বন্ডিং এর প্রপার্টিসটা কি ছিল যে লাস্ট শেলে কারোর যদি একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে তাহলে ডোনেট করতে পারবে অপরদিকে 5 6 7 ইলেকট্রন থাকলে তাহলে হচ্ছে
3 to 1 এভাবে ইলেকট্রনগুলো রিসিভ করতে পারে। তো এভাবে যে বন্ডিংটা হয় এটাকে আমরা বলি অ্যান্ড, কিন্তু যদি সবারই লাস্ট শেলে 4টা ইলেকট্রন থাকে তখন শেয়ারিং এর মাধ্যমে বন্ড ফর্ম করে, তাই তো? তাহলে ওইখানে আমাদের হবে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিংটা। এই জায়গাটাতে ব্যান্ড গ্যাপ সম্পর্কে বলা হয়েছিল, তো লেখা আছে দিস মিন্স দ্যাট দ্য সেমিকন্ডাক্টর হ্যাজ আ কমপ্লিটলি ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড এন্ড অ্যান এম্পটি কন্ডাকশন ব্যান্ড উইথ আ লার্জ এনার্জি গ্যাপ অর ব্যান্ড গ্যাপ বিটুইন देम। তো যদিও আমি এখানে ডায়াগ্রামটা অ্যাড করি নাই, কিন্তু আপনাদেরকে ক্লাসে হচ্ছে এই ধরনের ডায়াগ্রামের কথা বলা হয়েছিল, রাইট? তো যদি কেউ পারতেন বলেছিলাম এই ছবিটা ড্র করে দিতে। আর ছবি ড্র করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, ব্যান্ড গ্যাপের যে রেঞ্জ এটা অবশ্যই একটু মেনশন করে দিবেন। যে মেটালের ক্ষেত্রে দ্যাট মিন্স হচ্ছে আপনার কন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ 0 ইলেকট্রোভোল্ট, যখন সেমিকন্ডাক্টর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ব্যান্ড গ্যাপ অ্যাপ্রক্সিমেটলি 0.1 থেকে 3 ইলেকট্রোভোল্ট, আর যখনই হচ্ছে আপনি ইনসুলেটর কনসিডার করছেন এটা মোর দেন 3 ইলেকট্রোভোল্ট। সো যার ফলে হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এত পরিমাণে ব্যান্ড গ্যাপ আছে, তো ইলেকট্রন যখন এরকম ভাবে আমি হিট দিচ্ছি জাম্প করে যে হচ্ছে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাবে এটা পসিবল হয় না, তার আগে এটা ড্যামেজ হয়ে যায় অথবা হচ্ছে মানে ব্রেকডাউন পজিশনে চলে যায়। 0.7 হওয়ার কথা সেমিকন্ডাক্টর তো পটেনশিয়াল কোনটা? এটা পোটেনশিয়াল মানে ভোল্টেজ যেটা আছে এটা 0.7 ভোল্ট, আর এটা ব্যান্ড গ্যাপটা হচ্ছে 0.1 থেকে 3 ইলেকট্রোভোল্ট। আর যারা হচ্ছে ভ্যালু মনে যদি নাই থাকে পরীক্ষার সময় সেই ক্ষেত্রে এভাবে হচ্ছে ডায়াগ্রামগুলো ড্র করতে পারেন। এখানে কোনো ভ্যালু মেনশন করা নাই, কিন্তু এটা একটু কম অ্যাপ্রোপ্রিয়েট, ভ্যালু মেনশন করে দেওয়াটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। ব্যান্ড গ্যাপটা দেখাই দিলে এক্স্যাক্টলি ব্যান্ড গ্যাপটা দেখাই দিলে। আচ্ছা, নেক্সট হলো আমরা টেম্পারেচার নিয়ে স্টাডি করেছিলাম না, তো ওইটার ডিটেইলসটা হচ্ছে এই লিংকে আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এটার ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা কিভাবে হচ্ছে প্রভাব ফেলে এই জিনিসটা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলেছিলাম যে যেকোনো একটা টাইপ আপনারা ড্র করে দিতে পারেন, আইদার পি টাইপ অথবা এন টাইপ। তো যখন হচ্ছে এরকম এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পরীক্ষায় আসবে ওই টাইমে কিন্তু আপনাদের কাছে সাফিসিয়েন্ট টাইম থাকবে, রাইট? কারণ তিনটা অ্যানসার করতে হবে 1.5 আওয়ার, পার কোয়েশ্চেনের জন্য 30 মিনিটস করে। তো যে কোয়েশ্চেনে ম্যাথ থাকবে ওই ম্যাথ অ্যানসার করতে তো আপনার 5 মিনিটের বেশি লাগার কথা না, কারণ এটা তো আপনারা প্র্যাকটিস করেই আসেন। তো ওই সেই তখন হচ্ছে আপনি দুই টাইপেরই ড্র করবেন, পি টাইপ এন্ড এন টাইপ বোথ হচ্ছে ড্র করতে হবে। আর ক্লাস টেস্ট গুলোতে যেহেতু আমাদের সময় খুব কম থাকে, যেমন হচ্ছে 20 বা 25 মিনিটস আমরা টাইম দেই, তো তখন যে কোনো একভাবে ড্র করে আপনি জাস্ট জিনিসটাকে এক্সপ্লেইন করে দিলেই চলবে। বুঝতে পারলাম? তো এর পরের থেকে যখন পরীক্ষা হবে তখন এগুলো আপনারা নিজেরাই মাথায় রাখবেন। আমি কিন্তু আজকে বলে দিয়েছি, কিন্তু এরপর থেকে আর বলা হবে না। টেম্পারেচারটা যে বের করে না করতে আচ্ছা, এই যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সবাই কয়েকটা পয়েন্ট, ডিটেইলসটা লেখা লাগবে না, ডিটেইলস আমি দিয়ে দিচ্ছি, খাতায় দাও একটু নোট করে রাখেন। তো সেমিকন্ডাক্টরস আর মেটেরিয়ালস দ্যাট হ্যাভ আ কন্ডাক্টিভিটি বিটুইন কন্ডাক্টরস এন্ড ইনসুলেটরস, এটা অলরেডি আপনারা জানেন। নেক্সট এই পয়েন্টটা থেকে নোট ডাউন করবেন যে their conductivity depends on their temperature. At low temperature their resistivity rises, therefore their conductivity falls. তাহলে রেজিস্টিভিটির সাথে কন্ডাক্টিভিটির রিলেশন কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। জি, এই যে এই পয়েন্টটা থেকে their conductivity depends on their temperature, এখান থেকে সেমিকন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্স। তো ফার্স্ট সেটে আপনারা সবাই পাবেন যে কন্ডাক্টিভিটি হচ্ছে কন্ডাক্টর ইনসুলেটরের মাঝামাঝি, এটা অলরেডি আপনারা জানেন। So second part থেকে নোট ডাউন করেন যে their conductivity depends on their temperature. Secondly, at low temperature their resistivity rises, therefore their conductivity falls. Next, at high temperature their resistivity falls, therefore their conductivity rises.
husband was metal conductors behaving in the opposite way. Like in a green project, itu semua tu. কোনটা Sama apa? মেটাল কন্ডাক্টরস বিহেভ ইন দ্য অপোজিট ওয়ে মানে মেটালের ক্ষেত্রে আপনার এটার ঠিক অপোজিট ওয়েতে বিহেভ করে না কারণ এখানে তো আপনার ব্যান্ড গ্যাপ নাই তারপরে যে আপনার টেম্পারেচার ফল বা কোনটাই নাই আচ্ছা একটা জিনিস একটু মার্ক করে রাখতে পারেন আপনাদের এই যে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে না এই সেমিস্টারে তো যে কোনো একটা কিছু টপিক তো চুজ করতে হবে আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এন্ড রেজিস্টিভিটি এই টপিকটাকে চুজ করে একটু ইন্টারনেট সার্চ করে দেখেন এর উপর ডিপেন্ড করেও কিন্তু অনেকগুলো আপনার কি বলে প্রজেক্ট ওয়ার্ক করা আছে ঠিক আছে সো চাইলে আপনারা এই ধরনের ছোট ছোট টপিককে ফাইন্ড আউট করে নিয়ে তার উপরে বেস করেও যে কোনো একটা প্রজেক্ট তৈরি করতে পারেন এটাতেও আমার কোনো আপত্তি নাই যেটাই করেন সেটা হচ্ছে শুধুমাত্র এই কোর্সের সাথে রিলেটেড হতে হবে দ্যাটস ইট তো হঠাৎ করে এই টপিকটা পড়াতে চাই মনে হলো যে এই ধরনের কিছু মানে কতটুকু কি ইনফরমেশন দেওয়া আছে তো হিউজ ইনফরমেশন আছে জাস্ট একটু সার্চ করে দেখেন যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এন্ড রেজিস্টিভিটি বেসড প্রজেক্ট আর এই ধরনের প্রজেক্টগুলো করলে মানে সব প্রজেক্টে মোটামুটি এটার বেসিকটা আমাদের কাজে লাগে কিন্তু যদি আপনি শুধুমাত্র এদিকেই ফোকাসড থাকেন সেই ক্ষেত্রে এক্সপ্লেনেশনটা সুন্দর করে করতে পারতে হবে যে প্রত্যেকটার সাথে কোনটার সাথে আপনার প্রপোর্শনালি রিলেশন কোনটা ইনভার্সলি প্রপোর্শনাল কেন হচ্ছে এই ধরনের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এনিওয়েজ এ পর্যন্ত লেখা হচ্ছে জি প্রজেক্টের সাথে পেপার পেপার না প্রজেক্টের সাথে হচ্ছে স্লাইড থাকতে হবে পেপার বলতে তো আপনার রিপোর্টের কথা বলছেন রিপোর্টটা হচ্ছে আরো পরে যে প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে তারপর আপনারা প্রেজেন্টেশন দিবেন দেন হচ্ছে এটার উপর একটা রিপোর্ট সাবমিট করতে হবে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট আগে দেওয়া লাগে আচ্ছা এক মিনিট প্রজেক্ট সাবমিশনে কিন্তু কয়েকটা স্টেপ আছে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে টপিক প্লাস অ্যাবস্ট্রাক্টটা আমার কাছে সাবমিট করতে হবে ওইটা যদি এই কোর্সের সাথে চাই আমি অ্যাপ্রুভ করি তখন হচ্ছে আপনারা একটা টিম বিল্ড করে চারজনের একটা টিম থাকবে এটা নিয়ে কাজ করবেন করার পরে ওই প্রজেক্টের উপর একটা স্লাইড প্রিপেয়ার করবেন যে ওই প্রজেক্ট রানিং কন্ডিশনে আমাকে দেখাইতে হবে প্লাস স্লাইডটাকে দিয়ে প্রেজেন্ট করতে হবে তারপরে যে ফুল গ্রুপের থেকে একটা হচ্ছে আপনাদের রিপোর্ট সাবমিট করা লাগবে মানে চারজন মিলে ওই রিপোর্টটা লিখবেন লিখে প্রিন্ট আউট করবেন চারটা আলাদা আলাদা ভাবে করে আমাকে সাবমিট করে দিবেন বুঝা গেল আর যদি মনে করেন একজন লেখেন সেটাও লিখতে পারেন কিন্তু আমরা যখন ভাইবার কোশ্চেনটা করব রিপোর্টের উপর থেকে যদি চারজনই সেম ভাবে অ্যানসার দিতে না পারে তখন যে অ্যানসার দিতে পারবে শুধুমাত্র রিপোর্টে সে মার্কসটা পাবে বুঝা গেল আচ্ছা নেক্সট নাম্বার 2 তে বলা ছিল এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ অ্যান এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এটা তো অলরেডি বলেই দিলাম যে এক্সট্রিনসিক হচ্ছে টু টাইপসের আছে পি এন্ড এন টাইপ মিডের সময় আপনাদের দুইটা ডায়াগ্রামে ড্র করতে হবে আর ইয়ার সময় একটা ক্লাস টেস্টগুলোতে and finally how the common anode and common cathode configurations differ in their electrical connections and functionality তো এটা তো লাস্ট ক্লাসে আপনাদেরকে ছবি এঁকে দেখানো হয়েছিল তাই না সো কমন ক্যাথোড এন্ড কমন অ্যানোড কনফিগারেশন গুলো যখন আসবে এই ধরনের ডায়াগ্রামগুলোকে আপনাদের ড্র করতে হবে আর একটা ব্যাপার একটু বলে রাখি যদি কিনা দেখেন এখানে 7 সেগমেন্ট আপনার মেনশন করা নাই আমি কিন্তু এই প্রশ্নটাতে 7 সেগমেন্টের কথা কিছু মেনশন করে দেই নাই যদি না থাকে তখন হচ্ছে 7 সেগমেন্ট দুইটার ক্ষেত্রে ড্র করে আপনি লিখতে গেলে একটু টাইম কনজিউমিং হয়ে যাবে এটা তো চাইলে এটা অ্যাভয়েড করে ছোট যে সার্কিটটা আছে এটা দিয়ে করতে পারেন আর যদি আমি 7 সেগমেন্টের কথা কিছু একটা মেনশন করে দেই তখন আপনাদেরকে আইদার কমন অ্যানোডের 7 সেগমেন্টের কথা বলবো অথবা হচ্ছে কমন ক্যাথোডের কথা বলা থাকবে যে কোনো একটাই আপনার কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে বুঝা গেল তো তখন হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে এরকম ভাবে ডায়াগ্রামটা ড্র করে নিয়ে অ্যানোড বা ক্যাথোড যেটাই বলা আছে সেই সাইডটাকে আপনার কমন শো করা লাগবে করে হচ্ছে যে ডিসপ্লেতে কিভাবে কি আপনার হচ্ছে লেবেলিং করা আছে এগুলো দেখিয়ে দিবেন আর যদি আউটপুট টেবিলতে না বলা হয় তখন হচ্ছে আপনার টেবিলটা ম্যান্ডেটরি না আমি কয়েকটা কথা বলতেছি একটু খেয়াল করেন যে আপনার এই 7 সেগমেন্ট ডিসপ্লে থেকে আউটপুট দেখাতে যদি না বলি তাহলে ম্যান্ডেটরি না কিন্তু আপনি যদি আউটপুটের এই ডায়াগ্রামটা মানে টেবিলটাকে ড্র করে লজিক দিয়ে এক্সপ্লেইন করতে পারেন তাহলে ওই কোশ্চেনে ফুল মার্কস পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে আমরা নরমালি যেটা মনে করি যে থিওরিটিক্যাল কনসেপ্ট যেগুলো আছে বা থিওরি প্রশ্ন হচ্ছে আমরা ফুল মার্কস পাই না কিন্তু এই না পাওয়ার পেছনেও একটা লজিক আছে যেমন ধরেন আপনাদের পরীক্ষায় আসলো যে why a semiconductor acts as an insulator at ordinary temperature যে শুধুমাত্র এই লেখাটুকু লিখে দিবে তাকে কি আমি ফুল মার্কস দিতে পারবো পসিবল না চাইলেও এখানে ফুল মার্কস দেওয়া সম্ভব না
কেন সম্ভব না? কারণ আমি তো ক্লাসে আপনাদেরকে বারবার ছবিগুলোর কথা বলেছি না কিভাবে হচ্ছে আপনার ইলেকট্রন ট্রান্সমিট হচ্ছে, কোথায় হচ্ছে আপনার অ্যাডিশনাল ইলেকট্রন থাকছে, কোথায় হচ্ছে একটা হোল ক্রিয়েট হচ্ছে, সব বলা আছে। তো ওই ছবিটা যে অ্যাড করে দিবে তাকে ফুল মার্কস দেওয়া হবে, বুঝতে পারলেন? সেম হচ্ছে এটার জন্য, যে যদি আপনার 7 সেগমেন্টের কথা বলা থাকে, কোথাওই কিন্তু উইথ ডায়াগ্রাম এক্সপ্লেনেশন এরকম ভাবে কোশ্চেনে মেনশন থাকে না। তো আপনাকে বুঝে নিতে হবে যে ওর সাথে কোন কোন জিনিসগুলো আমি অ্যাড করলে আমার হচ্ছে মার্কসটা ভালো আসবে, বা আমি থিওরিটাকে একটু সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবো। এটার ক্ষেত্রে দুইটা টেবিল দেখানো হয়েছিল, সবার কি খেয়াল আছে? হ্যাঁ। সো এই দুইটা টেবিলের মধ্যে আপনার যেই টাইপটা আসবে ওইটা দিয়ে যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন, এর অর্থ হচ্ছে আপনার কাছে থিওরি কনসেপ্টটা ক্লিয়ার। কারণ অ্যানোডের জন্য আমাদের হচ্ছে টেবিলের যে ফরমেশনটা ক্যাথোডে কিন্তু টোটালি উল্টা, তাই না? যেমন হচ্ছে কমন ক্যাথোড 7 সেগমেন্টের ক্ষেত্রে কি হয়, যেগুলোতে আপনার অ্যাক্টিভলি কাজ করছে ওগুলোকে আমরা 0 দেই, যেটা কাজ করছে না এটাকে 1 দেই। আর কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লের ক্ষেত্রে জাস্ট এর অপোজিট কনসেপ্টটা, যে এ বি সি ডি যে দাগগুলোকে নিয়ে আমার জিরো ফরমেশনটা আসছে সেগুলোকে আমি 1 দিচ্ছি, যেটাকে আমার লাগছে না, যেমন এই যে জিটাকে এটাকে আমি হচ্ছে 0 করে দিচ্ছি। তো আপনি এভাবে দিয়ে তারপর 2-4 লাইনে এক্সপ্লেইন করে দেন, তাহলে ওটাতে ইনশাআল্লাহ ভালো মার্কস পাবেন। এগুলো যে ইয়ার কথা বলেছিলাম, ইনপুটটা ধরেন আমার হচ্ছে ইনপুট কোনটা আমি শো করতে যাচ্ছি 0, ডিসপ্লেতে যেটা আসছে এটা তো আমার আউটপুট, তাই না? তো এখানে আমার হচ্ছে যখন এই 0000 দেওয়া হয় এটাতে বোঝায় হচ্ছে আপনার বাইনারিতে 0টাকে, তারপর 001 বলতে 1 কে, এরপর এভাবে হচ্ছে 2 3 4 জাস্ট রেসপেক্টিভলি যেতে থাকে। আর এটার ক্ষেত্রে যখন আমরা এই যে সুইচিং গুলো করি প্রজেক্ট ওয়ার্ক করার সময়, তখন হচ্ছে আমাদের এই 4টাকে লাগে, হ্যাঁ। আর ইয়া যেটা আছে ডেসিমাল পয়েন্ট, আচ্ছা ডেসিমাল পয়েন্ট ওইটা এখানে নাই, সুতরাং এটা আপাতত লাগবে। ট্রুথ টেবিলের এই তিনটা লাগবে না, এই এবিসিডি আর হচ্ছে এখানে এ থেকে জি পর্যন্ত আর ডিসপ্লে বলে এবিসিডি প্রত্যেকটার বাইনারি নাম্বার সহ। হ্যাঁ, প্রত্যেকটা বাইনারি নাম্বার সহ। এই সাইডের কিছুই লাগবে না, আপনারা জাস্ট হচ্ছে পরের টেবিলটাকেও ফলো করতে পারেন, কিন্তু এখানে হাই লো লেখা আছে দেখে কনফিউশন যাতে মানে ক্রিয়েট না হয় এজন্য এটার কথা বলছি না। বাইনারিটা অসুবিধা নেই, আমি ল্যাবে হচ্ছে আপনাদেরকে ডিটেইলস এটা দেখাই দিচ্ছি, এখন অর্ধেক না দেখে, কারণ তখন হচ্ছে আপনি 7 সেগমেন্টটাকে সামনে দেখতে পারবেন, জিনিসগুলো রিলেট করাটা কম্পারেটিভলি ইজি হবে। বুঝতে পারছি, ল্যাবে ক্লিয়ার 7 সেগমেন্ট ডিসপ্লেতে আগে কেউ কখনো কাজ করেন নাই না? ইন্টারমিডিয়েট লেভেলে মানে যে বিভিন্ন প্রজেক্ট কম্পিটিশন গুলো যে হতো, কেউ কি এমন আছেন যে হচ্ছে কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করেছিলেন? মানে কত টিমের সবাই ওইটা অ্যাটেন্ড করতাম না, থাকতাম কাস্টমার সেমনটা কই নেই এতে আর বুঝছি না বাইরে ওকে, এবার একটু যে ক্লাস টেস্টটা নিলাম এটার ব্যাপারে বলি। সবার কাছে কোশ্চেনটা রেখে দিতে বললাম না? তো কার কেমন পরীক্ষা হয়েছে এটা তো আমার থেকে আপনারা আরো ভালো জানেন। তো যাদের কাছে মনে হচ্ছে যে না আমার পরীক্ষাটা খারাপ হয়েছে, আমার একটু ইমপ্রুভ করা দরকার, তারা যে কাজটা করবেন এই 3টা কোশ্চেন অ্যাসাইনমেন্ট করে আমাকে সাবমিট করবেন, আপনাদের ক্লাস টেস্টের সাথে ওই অ্যাসাইনমেন্টটা অ্যাটাচ করে রাখা হবে। নাম্বারটা জানা করে দিলে হবে না? না, এটা কবে সাবমিট করতে হবে? নেক্সট ক্লাসে যদি কেউ দিবেন মনে করেন তাহলে নেক্সট ক্লাসের মধ্যে। যে কেউ চাইলে দেন, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। যদি আপনার কনফিডেন্স লেভেলে খারাপ থাকে দিবেন। এই যে কোশ্চেনগুলো
IV characteristics is 1 volt na. The IV characteristics. How does the IV characteristics of diode affect its use in rectifier circuit? আপনাদের IV characteristics এখনো পড়ানো হয় না। আপাতত হচ্ছে আপনাদের সেমিকন্ডাক্টরের যত বেসিক আছে ওইগুলো হলো কভার করা হচ্ছে। আর ডায়োডের যতগুলো আছে এটার মধ্যে একদিন মনে হয় ল্যাব ক্লাসে শুধুমাত্র কারেন্ট ক্যালকুলেশনের জাস্ট ইকুয়েশন সম্পর্কে একটু আলোচনা করছিলাম, ওইটা নিয়ে ডিটেইলসে যাওয়া হয় নাই। আর আইভি ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে আপনার ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এই কয়েকটা জিনিস হচ্ছে লাগবে। তো হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আমি ক্লাসে পড়ানোর আগে আপনাদেরকে কয়েকটা ছবি অ্যানিমেশন টাইপের আর কি গ্রুপে সেন্ড করব। নেক্সট ক্লাসে আসার আগে আপনাদের একটা ছোট্ট কাজ হবে হচ্ছে ওগুলো একটু দেখে আসা। কেন দেখে আসতে বলতেছি, এটার পেছনে একটা লজিক আছে। আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কয়জন করছেন? একজন। বলেও আমার ক্লাসে আসেন না। এখানে হচ্ছে এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে যারা ইন্টারমিডিয়েট লেভেলে করেছে তারা একটু আমাকে বলেন তো, চারটা ডায়োড কি এট এ টাইম হচ্ছে আপনার কাজ করে? কয়টা করে কাজ করে? দুইটা করে কাজ করে। আচ্ছা, এই দুইটা কি আমরা র্যান্ডমলি চুজ করতে পারি নাকি কোনো লজিকে চুজ করা লাগে? একটা লজিকে চুজ করতে। আচ্ছা, এই যে যারা করেন নাই আবার কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে আমরা যখন হচ্ছে ধরেন ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে ডায়োডগুলোকে নেই যে কোন দুইটা ডায়োড আমার অপারেট করবে কোনটা করবে না, এটা কিসের বেসিসে চুজ করা হয়? কারেন্টের ডিরেকশন। ভেরি গুড। এইটার অ্যানিমেশনটা সবাই একটু খেয়াল করে দেখে যে যখন হচ্ছে আমার সার্কিটটাকে ক্লোজ অবস্থায় আমরা তো অবশ্যই কাজ করা স্টার্ট করি। তো একজন মনে আমাকে প্রশ্ন করছিল যে এটা আউটপুটটা কি ধরনের আসে। যদি আমরা এসি দেই, এসি থেকে আমার আউটপুটে কি করা উচিত? রেকটিফাই হওয়ার পরে ডিসি আসা উচিত, তাই না? তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আপনি যখন ইনপুটে এই ধরনের সিগন্যাল পাস করছেন আউটপুটটা হচ্ছে এই টাইপ আসে। আর যখন আপনি হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে চিন্তা করবেন, যখন এই টাইপের সিগন্যাল আপনি পাস করছেন তখন হচ্ছে একটার জন্য আউটপুট আসে, একটার জন্য আউটপুট আসে না। তো কোন টাইমে আউটপুট আসে কখন আসে না এই জিনিসগুলোকে নিয়ে আমাদের মূলত একটু পড়ালেখা করতে হবে। আর ইন্টারমিডিয়েটে হচ্ছে এটার যদি তপন স্যারের বই কেউ ফলো করে থাকেন তাহলে দেখেছেন হয়তো যে দুইটা সেপারেট ডায়াগ্রাম দেওয়া থাকে, যে কখন হচ্ছে আমার G1 G2 ফরওয়ার্ড বায়াস আছে, সার্কিটটাকে ক্লোজ পাচ্ছে, ওইটার উপর বেস করে একটা ডায়াগ্রাম ড্র করা থাকে। সেকেন্ড স্টেপে যে D3 D4 যখন হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, এই দুটার রিভার্সে যাচ্ছে, ওর উপর বেস করে আরেকটা ডায়াগ্রাম ড্র করা থাকে। তো আপনাদের পরীক্ষার সময় হচ্ছে এরকম ভাবে দুইটা ছবি এঁকে বোঝাইতে হবে, কারণ একটা ছবির মধ্যে যদি আপনি বোঝাতে চান তাহলে ডিরেকশন অবশ্যই ভুল করবেন, আর ডিরেকশন ভুল করলে এখানে কোনো মার্কস দেওয়ার সুযোগ থাকে না। তো আমি এই টপিকটা নেক্সট ক্লাসে আপনাদেরকে এলাবোরেটলি পড়াবো। তার আগে একটু হিন্টস দিয়ে দিচ্ছি এই কারণে যাতে বাসায় সবাই একটু হলেও স্টাডি করে আসেন, যেহেতু আপনাদের বেসিকটা এখানে ক্লিয়ার নাই। তো প্রথম হাফ সাইকেলে সবাই অ্যানিমেশনটাকে খুব কেয়ারফুলি খেয়াল করবেন যে ফার্স্ট হাফ সাইকেলে যখন আমার এই পোরশনটুকুকে নিয়ে কাজ করা স্টার্ট করছে কোনটা কোনটা মুভ করে, এদিক থেকে কারেন্ট ফ্লো করা শুরু করে আপনার G1 ডায়োডটা আছে আর D2 ডায়োডটা আছে, এই দুইটার মধ্য দিয়ে হচ্ছে পাস করতে পারছে, ঠিক না? তাহলে যদি G1 D2 টা আমার ফরওয়ার্ড বায়াসে থাকে দ্যাট মিন্স এখান দিয়ে আমার কারেন্টটা ফ্লো করবে, আর D4 আর D3 এই দুইটা কোন বায়াসে চলে যাচ্ছে তখন? রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে সার্কিটটা কিসের মতো কাজ করে? ওপেন সার্কিট। আর ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট পাস করতে পারে? পারে না। তো সেম ভাবে যখন আপনি লোয়ার হাফ সাইকেলের দিকে কনসিডার করবেন, লোয়ার হাফ সাইকেল বলতে এইখান থেকে বোঝাচ্ছে, তো আমার তখন কারেন্টের ফ্লোটা শুরু হবে কোন ডিরেকশনে? এই দিক থেকে না? তো D4 পাবে আর D3 যেটা আছে D4 D3 টা তখন আমার ফরওয়ার্ড বায়াসে চলে আসে। G1 D2 যে ডায়োডটা আছে ওটা হচ্ছে অপোজিট বা রিভার্স বায়াসিং হয়। তো অ্যানিমেশন দিয়ে কেন বোঝার কথা বললাম, কারণ আপনাদের নরমাল যে ডায়াগ্রামগুলো ড্র করা আছে এটা থেকে বোঝাটা আসলে কম্পারেটিভলি ডিফিকাল্ট। যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই তারা ফার্স্ট টাইমে যদি এই ডায়াগ্রামটা দেখেন আমার মনে হয় না কিছু একটা বুঝবেন এখান থেকে। সো পজিটিভ হাফ সাইকেল এন্ড নেগেটিভ হাফ সাইকেল দুইটার জন্য হচ্ছে আপনার সেপারেট ছবি আছে, মানে একটু অ্যানিমেশন আছে, ওইটা দেখে আপনারা একটু স্টাডি করবেন। আর যারা ইন্টারে করে এসেছে তাদের কাছে হয়তো জিনিসটা ইজি, ওইটা তাদের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আনফরচুনেটলি এটা এখান থেকে ওপেন হচ্ছে না, আমি নিচে যে বা বাসায় যে আপনাদেরকে এটা দিয়ে দিব।
এর পরবর্তী ক্লাসে আসার আগে শুধুমাত্র ডায়াগ্রামটা ড্র করবেন, কোনো এক্সপ্লেনেশন লিখতে হবে না। এটা হ্যাঁ, এটা সেন্টার ট্যাপের এখনো পড়াই নেই, শুধু ফুল ওয়েভেরটা ওপেন হচ্ছে না কেন বুঝলাম না। এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে দুই ধরনের যে হচ্ছে আপনার ছবি আছে, যে কখন G1 G2 ফরওয়ার্ড পাচ্ছে, D3 D4 রিভার্সে আছে, আর পরবর্তীতে হচ্ছে D4 D3 যেটা এরা দুজন ফরওয়ার্ড পায়, D1 D2 রিভার্সে যায়। এর উপরে দুইটা ডায়াগ্রাম একদম अवेलेबल, আমি নিজে আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিব। তো যেই কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে ওই ছবিগুলো একদম ডিরেকশন ওয়াইজ সুন্দর করে ড্র করে আনতে হবে। পেন্সিল দিয়ে সবাই ড্র করবেন, একদম ওই ফ্রি হ্যান্ডে খালি এঁকে দিলাম দিয়ে জমা দিয়ে দিলাম এরকম হলে মার্কসও কিন্তু এরকমই পাবেন। সুন্দর করে হচ্ছে স্কেল পেন্সিল ইউজ করে বা আপনারা হচ্ছে একটু অন্য কালার পেন্সিল যদি ইউজ করতে পারেন বেটার, দিয়ে সুন্দরভাবে এটা একটা অ্যাসাইনমেন্ট করে আমাকে সাবমিট করবেন। আর এবারে বলবেন যে আমাদের কাছে পেন্সিল কালার নাই, তাহলে নীল কালি ইউজ করবেন আর হচ্ছে পেন্সিল। বুঝে গেল? আচ্ছা, তাহলে এর পরবর্তী ক্লাসে আসার আগে হচ্ছে দুইটা কাজ। একটা, যাদের আজকে ক্লাস টেস্ট একদম জঘন্য হয়েছে তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন 3টা কোশ্চেনের উপর। আর সেকেন্ডলি হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের both আপনার পজিটিভ এন্ড নেগেটিভ হাফ সাইকেলের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা আছে, কোন কোন ডায়োড আপনার অ্যাক্টিভেট রয়েছে মানে ফরওয়ার্ড রেজিয়নে আছে, ফরওয়ার্ড বায়াসিং এ, এগুলো দিয়ে সুন্দরভাবে ছবিটা এঁকে তারপরে নেক্সট ক্লাসে আসবেন। ক্লাস টাইমিং হচ্ছে 10টা থেকে 11:30 পর্যন্ত, হাইয়েস্ট গেলে 10:10 পর্যন্ত আপনি ক্লাসে অ্যালাউ করা হবে। এরপরে না আসলে অ্যাটেন্ডেন্স পাবেন না। বুঝে গেল? হ্যাঁ, ঢুকতেও দিব না, অ্যাটেন্ডেন্সও পাবেন না। আর যদি দেখি যে আমার ক্লাসে পরপর 4টা থেকে 5টা ক্লাসে আপনি অ্যাটেন্ড করেন না, তাহলে আপনাকে বাই ডিফল্ট এই কোর্স থেকে ড্রপ করে দেওয়া হবে। কারণ হচ্ছে কি আপনাদের এই যে ক্লাসগুলো ঠিকমতো করেন না, তারপরে যে পরীক্ষার সময় এত বাজে অবস্থা হয়, এটা আসলে গ্রেড করার কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ওকে, সো অ্যাজ আ রেগুলার ব্যাচের স্টুডেন্ট আপনাদেরকে আরো সিরিয়াস হতে হবে, কারণ এমন না কিন্তু যে আপনাদের কাছে জব আছে, সবকিছু আছে, পড়ালেখা করে কি হবে, এরকম কন্ডিশন কিন্তু আপনাদের নাই। আর যাদের জব আছে, মনে করেন যে পড়ালেখা ইম্পর্টেন্স নাই, তাদের অ্যাট লিস্ট আমার কোর্সটা করা দরকার নাই। বুঝে গেল? ক্লিয়ার সবার কাছে? কারো কোনো কনফিউশন আছে থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি ক্লাসের শুরুতে একদম ফার্স্ট দিনই বলে দিয়েছিলাম, আজকে যেহেতু আমার ক্লাসে একদম 4-5 জন নতুন এসে পড়ছেন, একটু রিপিট করে দেই যে অ্যাসাইনমেন্টে আপনাদের আলাদা কোনো মার্কস থাকবে না, বাট যেগুলো আপনারা সাবমিট করছেন ওটাতে যদি মিড ফাইনালে কোনোটাই খারাপ করেন তাহলে ওর সাথে অ্যাড করে দেওয়া হবে। আর ক্লাস টেস্টের সাথে অ্যাসাইনমেন্ট এই জন্যই দিচ্ছেন, এটা আপনাদের নিজেদের গ্রেড ইমপ্রুভমেন্টের জন্য। যারা ভালো করেছেন তাদের দেওয়ার কোনো দরকার নাই, যারা হচ্ছে ভালো করেন নাই তারা দিবেন এই কারণে যাতে করে ওই কোয়েশ্চেনটা আপনার শেখা হয়ে যায়। কারণ অ্যাসাইনমেন্টের জন্য আপনাদেরকে আমরা কোর্স এই জন্যই করি যাতে করে টপিকটা নিয়ে আপনি অ্যাটলিস্ট হচ্ছে একটু স্টাডি করেন। ছবিগুলো প্র্যাকটিস করবেন সবাই বাসায়, কারণ আপনাদের ছবির যে বাহার দেখলাম এভাবে যদি নিজে ড্র করেন নাম্বার পাবেন না। যে কয়জন দিয়েছেন অ্যাসাইনমেন্ট দিয়ে, আর যদি আপনার ক্লাস টেস্ট মোটামুটি হয় তাহলে ফুল মার্কস, আর যদি ক্লাস টেস্ট বেশি খারাপ থাকে অ্যাসাইনমেন্ট দেন তাহলে হচ্ছে পার্সিয়াল মার্কস। তো ভালো পাইছেন শেষ পর্যন্ত। আগের বারের কন্ডিশন আর এবারের কন্ডিশন কিন্তু একদম হিউজ ডিফারেন্স। লাস্ট টাইম আপনাদের যে সেমিস্টারটা রান করা হয়েছিল এটা রান করা খুবই ডিফিকাল্ট ছিল সব সিচুয়েশন মিলে, কিন্তু এবার তার ওরকম নাই। তো স্যার ঠিকমতো পড়ালেখাটা করতে হবে। হবে প্রেসারে না থাকলে কোনোদিনই কিছু হয় না। আর প্রেসার নিতে না পারলে ওই কোর্স ড্রপ